আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সহকারী শিক্ষক, ইদিলপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, গোসাইহাট, শরীয়তপুর। আমরা জানি যে পৃথিবীব্যাপী কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস, এই ভাইরাসের প্রাদুর্ভাবে আমরা সকলে একটি ক্রান্তিলগ্ন সময় অতিবাহিত করছি। এই সময়গুলোতে আমরা জানি তোমরা সকলে বাড়িতে আছো, তোমরা সবাই বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, তোমাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে সুস্থ এবং সুন্দর থাকবে, এই প্রত্যয়ে আমি শুরু করছি আজকে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে তোমাদের অষ্টম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। আমাদের আজকের আলোচনার পাঠ হচ্ছে 6, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ, প্রভাব ও সমাধান পদক্ষেপ। আচ্ছা, আমরা প্রথমেই জানি যে বাংলাদেশ একটি জনবহুল দেশ। অতিরিক্ত জনসংখ্যার চাপে আমরা নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয়। তোমরা লক্ষ্য করে থাকবে, দেখো যে বাংলাদেশের বিভিন্ন সময় জনসংখ্যা বৃদ্ধি কিভাবে হচ্ছে। দেখো যে জনসংখ্যা বৃদ্ধির হার আমরা একটা চাপ করেছি, এটা দেখলে তোমরা অনুমান করতে পারবে। দেখো 1974 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.64 কোটি। 1991 সালে এটা হয়ে যায় 11.15 কোটি এবং 2001 সালে জনসংখ্যা হয় 12.93 লক্ষ এবং 2007 সালে 14.7 লক্ষ। 2011 সালে 14,97,72,364 জন। আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশের জনসংখ্যা দিন দিন যত দিন অতিবাহিত হচ্ছে তত আমাদের জনসংখ্যার যে চাপ, জনসংখ্যার যে ঘনত্ব দিনের পর দিন ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এই অতিরিক্ত জনসংখ্যা যে কোনো দেশের জন্য একটি মারাত্মক হুমকি স্বরূপ। যাই হোক, এরপরে আসি আমরা এই আমাদের দেশের যে জনসংখ্যার ঘনত্ব, প্রতি বর্গ কিলোমিটারে আমাদের জনসংখ্যার ঘনত্ব কীরকম দেখতে পারো যে 2001 সালে প্রতি বর্গ কিলোমিটারে আমাদের জনসংখ্যা ছিল 834 জন এবং 2005 সালে 904 জন, 2009 সালে 953 জন এবং 2010 সালে 909 জন, 2011 সালে 1015 জন এবং 2016 সালে 1252 জন। তোমরা সহজেই বুঝতে পারবে যে বাংলাদেশের জনসংখ্যার যে ঘনত্ব, প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যা কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা জানি যে যে কোনো দেশের একটি উন্নয়নের চাবিকাঠি হচ্ছে তার জনশক্তি অর্থাৎ জনসম্পদ। সেই জনসম্পদ যদি অতিরিক্ত হয়ে যায়, সেই জনসম্পদ যদি ভালোর দিক থেকে আরও খারাপের দিকে প্রভাবিত হয়, তখনই একটি দেশ তথা একটি সমাজ, একটি জাতি উন্নয়ন করতে পারে না। একটি জাতি এবং একটি দেশকে উন্নয়নের দিকে এগিয়ে যেতে হলে তার যেই জনসংখ্যা রয়েছে অর্থাৎ জনসংখ্যাকে জনসম্পদে যখনই রূপান্তরিত করা যাবে, তখনই একটি দেশ, জাতি তথা পৃথিবীর বুকে সে একটি উন্নত জাতি হিসেবে সমৃদ্ধি লাভ করবে। আমরা যাই হোক, এই অধ্যায়ে আমরা দেখলাম যে প্রথমে আমরা দেখলাম জনসংখ্যার বৃদ্ধির হার, জনসংখ্যার ঘনত্ব। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে আসি যে বাংলাদেশের জনসংখ্যা, এই অত্যাধিক যে জনসংখ্যা, এই জনসংখ্যা বৃদ্ধির কারণ কি। আমরা প্রথমে জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছি জন্ম ও মৃত্যু। একটি বিষয় তোমরা লক্ষ্য করে থাকবে যে বাংলাদেশে প্রতি বছরে জন্ম নিচ্ছে 25 লক্ষ শিশু। এক বছরে 25 লক্ষ শিশু জন্ম নিচ্ছে এবং একটি বছরে সব মিলিয়ে মারা যাচ্ছে 6 লক্ষ মানুষ। অর্থাৎ প্রতি বছর আমরা 19 লক্ষ লোক বৃদ্ধি পাচ্ছে। একটি দেশে আমাদের প্রতি বছর আমাদের বাংলাদেশে 19 লক্ষ লোক বৃদ্ধি পাচ্ছে। তাহলে ক্রমান্বয়ে কি পরিমাণ জনসংখ্যা আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে। এই জন্ম নিচ্ছে অর্থাৎ জন্ম নিচ্ছে অধিক পরিমাণ শিশু এবং মৃত্যুবরণ করছে কম লোকজন। তার মানে আমাদের অতিরিক্ত যে জনসংখ্যার বোঝা, সেই জনসংখ্যার বোঝা রয়ে গেছে। এটা জনসংখ্যা বৃদ্ধির, জন্ম যে মৃত্যুর হার, এটা জনসংখ্যা বৃদ্ধির অন্যতম একটি কারণ।
এরপরে দেখো বাল্য বিবাহ। আমরা জানি যে বাংলাদেশে বাল্য বিবাহ একটি সামাজিক অপরাধ। তারপরও আইনের ফাঁকফোকর দিয়ে বিভিন্ন সমাজে এখনো প্রচলিত রয়েছে অনেক বাল্য বিবাহ। আর এই বাল্যবিবাহের কারণে তারা অজ্ঞতা এবং কুসংস্কারে বশীভূত হয়। এই বাল্যবিবাহে সংগঠিত হয়ে সেখানে জনসংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এরপরে বহু বিবাহ, একাধিক বিবাহের ফলে জনসংখ্যা দিনের পর দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যেটা আমাদের সমাজের জন্য খুবই খারাপ, জনসংখ্যা বৃদ্ধির জন্য ভয়াবহ। এরপর দেখো আমাদের ধর্মীয় নানাবিধ কুসংস্কার রয়েছে, যার কারণে আমাদের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, যে আমরা ছোট পরিবার রাখার জন্য সবসময় চেষ্টা করি এবং সরকার বিভিন্ন উদ্যোগ নেয়, অথচ আমাদের ধর্মীয় বিভিন্ন কুসংস্কার রয়েছে। যে আমরা একটা কথায় বলে যে গ্রামের লোকজন যে মুখ দিছে যে আহার দিবে সে। হ্যাঁ, এই ধ্যান ধারণা এবং এই চিন্তা থেকে, এই ধর্মীয় কুসংস্কার থেকে আজকের অর্থাৎ জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি, আধুনিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার না করা একটা অন্যতম কারণ। জনসংখ্যা বৃদ্ধির জন্য একটি অন্যতম কারণ হচ্ছে আধুনিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করা। এটি একটি অন্যতম কারণ, যে বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের অবশ্যই আধুনিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হবে। হ্যাঁ, সেখানে পরিবারকে ছোট রাখা, একটি স্লোগান আছে আমাদের প্রচলিত যে 2টির বেশি সন্তান নয় এবং 1টি হলে ভালো হয়। আমরা সে আধুনিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সঠিকভাবে ব্যবহার না করার ফলে বাংলাদেশের জনসংখ্যা অত্যাধিক পরিমাণ বেড়ে যাচ্ছে। আরেকটি হচ্ছে এরপরে শিক্ষার অভাব, যেটি অন্যতম একটি কারণ, যে আমরা সঠিক শিক্ষার অভাবে আজকে জনসংখ্যা বৃদ্ধির যে কুফল বা জনসংখ্যা কেন বৃদ্ধি হচ্ছে, আমরা সঠিক শিক্ষার অভাবে এটা পাচ্ছি না। সঠিক শিক্ষা গ্রহণ না করার ফলে আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কি, হ্যাঁ, এরপরে জনসংখ্যা বৃদ্ধির জন্য কি হয়, এই অতিরিক্ত জনসংখ্যার কারণে আমাদের দেশ এবং জাতি কি ক্ষতিগ্রস্ত হয়, এই বিষয়গুলো আমরা জানি না। যাই হোক, আমরা একটি জানি যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। আজ উন্নত বিশ্বের দিকে আমরা তাকালে দেখতে পাই যত শিক্ষিত জাতি তাদের জনসংখ্যার নিয়ন্ত্রণ ততটাই কম। সুতরাং শিক্ষার অভাব জনসংখ্যা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ। এরপরে আসি আমরা ছেলে সন্তানের প্রত্যাশা। জনসংখ্যা বৃদ্ধির আরেকটি কারণ হচ্ছে ছেলে সন্তানের প্রত্যাশা। আমাদের গ্রামীণ জীবনের দরিদ্র পরিবারে খেটে খাওয়া মানুষের মাঝে এখনো যে একাধিক মেয়ে তাদের হয়ে থাকে, একাধিক কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে তারা ছেলে সন্তানের আশায় আবার তারা সন্তান জন্মগ্রহণ করে এবং সন্তান জন্ম নেয়। এতে কি করে যে দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়। হ্যাঁ, এরপরে আসি আমরা দারিদ্রতা। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির আরেকটি অন্যতম কারণ হচ্ছে দারিদ্রতা, অশিক্ষা, কুশিক্ষা। এর ফলে কি হয়, আমরা এই দারিদ্রতার কারণে, অভাব অনটনের কারণে এবং অশিক্ষার ফলে আমরা জনসংখ্যা যে বৃদ্ধি এটি একটি অন্যতম কারণ। এরপরে আসে আমরা নারী শিক্ষার অভাব। নারী শিক্ষার অভাব একটি গুরুত্বপূর্ণ, যে জনসংখ্যা বৃদ্ধির জন্য নারী শিক্ষার অভাব। দেশে প্রচলিত নারী পুরুষ সবাই সমান অধিকার, সবাই কাজ করে যাবে, এই হচ্ছে আমাদের স্লোগান। কিন্তু আমাদের সমাজের সকল স্তরে এখনো নারী শিক্ষার প্রভাব বিস্তার লাভ করেনি, যার কারণে আমরা এ ধরনের জনসংখ্যা বৃদ্ধির কারণে, শিক্ষার অভাবে, নারী শিক্ষার সঠিক অভাবের কারণে নারীরা এখনো সমাজের অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। তারা জনসংখ্যার সুফল এবং কুফল সম্বন্ধে অনেক সময় অনেক কিছুই জানে না, যার কারণে তারা শিক্ষার অভাবের কারণে অধিক সন্তান জন্ম দেয়, যার ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। এরপরে দেখো আমরা এতক্ষণ দেখলাম কি জনসংখ্যা বৃদ্ধির কারণ। এছাড়াও আরো অনেক একাধিক কারণ রয়েছে জনসংখ্যা বৃদ্ধির, যেমন সঠিক আমরা এখানে দেখলাম যে শিক্ষার অভাব, সঠিক শিক্ষার অভাব, আমাদের অসচেতনতা, অসাবধানতা। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন কারণে আমরা একটি দেশের জনসংখ্যা বৃদ্ধি ঘটতে পারে। এরকম অনেক আরো বহুবিধ কারণ রয়েছে জনসংখ্যা বৃদ্ধির জন্য। যাই হোক, একটি দেশের জনসংখ্যা আসলেই যখনই অতিরিক্ত জনসংখ্যা হয়, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা যে কোনো দেশের জন্য একটি হুমকি স্বরূপ। যাই হোক, আমরা এতক্ষণ আলোচনা করলাম জনসংখ্যা বৃদ্ধির কারণ। এরপরে আমরা আসি এই অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে এই কি প্রভাব পড়ে, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। হ্যাঁ, এই অতিরিক্ত আমাদের দেশের যে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি।
প্রথমে হচ্ছে যে এক নম্বরে যে বেকারত্বের হার বৃদ্ধি। এই অতিরিক্ত জনসংখ্যার ফলে প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেকারত্বের হার বৃদ্ধি। দেশে প্রচুর লক্ষ লক্ষ লোক আজকে বেকার সমস্যায় ভুগছে। তাদের অন্যতম কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। এই অতিরিক্ত জনসংখ্যার কারণে সরকার তাদেরকে ঠিক মানে সঠিকভাবে সঠিক দায়িত্ব পালন, তারা সঠিক চাকরি পাচ্ছে না বা সঠিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে না। কেউ লেখাপড়া করছে বা পারিবারিক অভাব অনটনের কারণে অতিরিক্ত জনসংখ্যা, ভাই বোন ছেলে মেয়ে পরিবারের অধিক হওয়ার কারণে তারা কি হচ্ছে বেকারের দিকে ধাবিত হচ্ছে। তারা সঠিক কাজ করছে না এবং তারা সঠিক কর্মসংস্থান পাচ্ছে না, যার কারণে তারা বিভিন্ন ধরনের বেকারত্বে ভুগছে এবং এই বেকারত্বের কারণে সমাজে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। বেকারত্বের কারণে জাতীয় আয় কমে যাচ্ছে, দেশের অর্থনৈতিক আয় কমে যাচ্ছে এবং দেশে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। যেমন এরপর সমাজের নৈতিক অবক্ষয়। এই জনসংখ্যা বৃদ্ধির ফলে আমরা জানি যে অতিরিক্ত জনসংখ্যা, প্রথমে আমরা আলোচনা করেছিলাম বেকারত্বের হার বৃদ্ধি। এই অতিরিক্ত জনসংখ্যার ফলে আমাদের সমাজে বেকারত্বের হার বৃদ্ধি এবং সমাজের নৈতিক অবক্ষয় ঘটে। নৈতিক অবক্ষয় কি আমরা জানি, যেমন সমাজে এই অতিরিক্ত জনসংখ্যার ফলে এই বৃদ্ধির ফলে যে কোনো দেশের যখনই অতিরিক্ত জনসংখ্যা হয় তখনই এই সঠিক শিক্ষার অভাব, চিকিৎসার অভাব, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং সমাজের বিভিন্ন ধরনের নৈতিক অবক্ষয় ঘটে। ছেলেমেয়েরা অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবারে ভাই বোন বেশি হওয়ার কারণে তারা কি করে যে বিভিন্ন ধরনের নেশা আসক্ত হয়ে যায়, হ্যাঁ, বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। সমাজে আজকে অতিরিক্ত জনসংখ্যার কারণে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে নেশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে এবং আজকে টিচিং এর উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। এই অতিরিক্ত জনসংখ্যার কারণে আজকে সমাজে নৈতিক অবক্ষয় ঘটছে। সালাম, শ্রদ্ধা, ভক্তি, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, এই ধরনের কাজ থেকে আমরা টোটালি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি অতিরিক্ত জনসংখ্যার কারণে। এবং যখনই অতিরিক্ত জনসংখ্যা হবে তখনই আমরা জানি যে শিক্ষার অভাব হবে, হ্যাঁ, নৈতিকতার অবক্ষয় ঘটবে এবং সমাজে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। হ্যাঁ, তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে নৈতিক শিক্ষার অবক্ষয়, সমাজের নৈতিক অবক্ষয়। এরপর আসে আমরা পরিবেশ দূষণ। জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে আমরা পরিবেশ দূষণ কিভাবে হয়। তোমরা লক্ষ্য করবা যে অতিরিক্ত জনসংখ্যার কারণে এই যে কোনো দেশের পরিবেশ পরিস্থিতি, বাংলাদেশ একটি সুন্দর এবং সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ। এখানে যে অতিরিক্ত জনসংখ্যার কারণে বিশ্বের বিভিন্ন দেশ আজকে অতিরিক্ত এই জনসংখ্যার ফলে তাদের ব্যবহৃত তাদের কার্বন ডাই অক্সাইডের কারণে, তাদের নির্গত কার্বন ডাই অক্সাইডের কারণে নিত্য নৈমিত্তিক প্রয়োজনে তাদের চাহিদার সাথে তাল মিলিয়ে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের এই অতিরিক্ত জনসংখ্যার কারণে আজকের অতিরিক্ত জনসংখ্যা আমরা কি করি যে তারা বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করি। সেই যানবাহন অতিরিক্ত ধোঁয়া, কলকারখানার অতিরিক্ত শ্রমিক এবং অতিরিক্ত কাজ করার ফলে কলকারখানার পরিবেশ দূষণ, যানবাহনের ধোঁয়া, কীটনাশক প্রয়োগ, তারপরে ইট ভাটা, ইট পুরানো, এই ধরনের কাজের ফলে এবং এই জনসংখ্যার বিভিন্ন কাজে নিয়োজিত হওয়ার ফলে তারা কি করে পরিবেশ বিভিন্নভাবে দূষিত করে। এরপরে আসে আমরা সঠিক শিক্ষার অভাব। অতিরিক্ত জনসংখ্যার ফলে একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে সঠিক শিক্ষার অভাব, যে জনসংখ্যা বৃদ্ধির ফলে যে অতিরিক্ত জনসংখ্যা, এই জনসংখ্যা বৃদ্ধির ফলে সঠিক শিক্ষার অভাব পরিলক্ষিত হয়ে থাকে। পরিবারের স্বাভাবিকভাবে একটি ছেলে একটি মেয়ে অর্থাৎ ছোট পরিবার হলে সেখানে তারা সঠিকভাবে ছেলে মেয়েদের ব্যয়ভার নির্বাহ করতে পারে, তারা সঠিকভাবে পড়াশোনা করতে পারে। অথচ পরিবারের যখনই একাধিক সদস্য হয় বিভিন্ন ধরনের অভাব অনটন দেখা দেয়, তখন তারা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারে না, যার কারণে আমরা জাতি হিসেবে এবং অনেকটাই পিছিয়ে পড়ি। দেশ এবং জাতির উন্নয়নে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি না, যেটা একটি অন্যতম কারণ হচ্ছে সঠিক শিক্ষার অভাব। এরপরে আমরা দেখি পারিবারিক কলহ। এই অতিরিক্ত জনসংখ্যার ফলে আমরা কি করি, পরিবারের বহু বিবাহ হয়ে থাকে এবং পরিবারের বহু বিবাহ হলে পরিবারের ছেলে সন্তান, কন্যা সন্তান, অর্থাৎ সন্তান বেশি হওয়ার ফলে আমাদের পরিবারে বিভিন্ন ধরনের কলহ সৃষ্টি হয়। সেই কলহ থেকে আমরা অনেক সময় দেখি যে বর্তমান সময়ে আত্মহত্যার প্রবণতা অনেক বেড়ে গেছে, বিভিন্ন ধরনের আত্মহত্যা হয়ে থাকে এই পারিবারিক কলহের জের ধরে। হ্যাঁ, এই ধরনের আরো অনেক সমস্যা রয়েছে, যেটা একমাত্র জনসংখ্যার বৃদ্ধির ফলে পারিবারিক বিভিন্ন ধরনের কলহের সৃষ্টি হয়। এরপরে আসে আমরা ধর্মীয় অবক্ষয়।
এই জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের ধর্মীয় বিভিন্ন অবক্ষয় হয়ে থাকে। আমরা অপসংস্কৃতি, আমরা বিভিন্ন ধরনের পশ্চিমা অপসংস্কৃতি আমরা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের বাঙালি ছেলে মেয়েদের সাথে লক্ষ্য করা যায়। ছেলে মেয়েদের আচার আচরণে ধর্মীয় অবক্ষয়, আমরা বিভিন্ন যার যার ধর্ম অনুযায়ী আমরা সঠিক ধর্ম পালন করি না। বিভিন্ন ধরনের ছেলে মেয়েদের সাথে বিভিন্ন ধরনের নেশার সাথে জড়িয়ে তারা সামাজিক এবং সামাজিক ধর্মীয় বিভিন্ন ধরনের অবক্ষয় থেকে বেরিয়ে তারা নৈতিকতা বিবর্জিত কাজে জড়িয়ে পড়ে। এরপরে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে শিশু ও মাতৃ মৃত্যুর হার বৃদ্ধি। এই অতিরিক্ত জনসংখ্যার ফলে আমরা জানি যে বাল্যবিবাহ হয়ে থাকে, বহু বিবাহ হয়ে থাকে, এবং এই বাল্যবিবাহের ফলে যেমনি কম বয়সে একটি শিশু জন্মগ্রহণ করতে পারে তার মৃত্যুর ঝুঁকি থাকে, তেমনিভাবে একজন মা যখন একটি বাচ্চা বা একটি শিশু জন্ম দেয় তারও মৃত্যুর ঝুঁকি থাকে। বাংলাদেশে প্রতি বছর এই শিশু এবং মাতৃমৃত্যুর হার অনেক দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে, দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ আজকে মা এবং শিশু তারা অতিরিক্ত জনসংখ্যার ফলে এবং সঠিক শিক্ষার অভাবে তারা শিশু এবং মাতৃমৃত্যুর হার দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, জনসংখ্যা বৃদ্ধির যে প্রভাব আমরা পরিলক্ষিত করলাম, এর থেকেও এর বাইরেও আরো অনেক কারণ রয়েছে যে জনসংখ্যা বৃদ্ধির ফলে আমরা বিভিন্ন ধরনের মৌলিক, আমরা জানি যে মানুষের 5টি মৌলিক চাহিদা, শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই ধরনের আমরা মৌলিক চাহিদা থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, এবং মৌলিক চাহিদা থেকেও আমাদের যে মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদা থেকে অতিরিক্ত জনসংখ্যার ফলে আমরা বঞ্চিত হচ্ছি। যাই হোক, এরপরে আমরা এতক্ষণ আলোচনা করলাম জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। এরপরে আমরা এই পর্যায়ে আমরা আলোচনা করব জনসংখ্যা সমস্যা সমাধানে করণীয়। এই জনসংখ্যা, যে অতিরিক্ত জনসংখ্যা কি কারণে বৃদ্ধি হয় এবং অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের কি কি সমস্যা হয়, এই বিষয় নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবারে আলোচনা করব জনসংখ্যা সমস্যা সমাধানে করণীয়। এই অতিরিক্ত জনসংখ্যা সমস্যা সমাধানে আমাদের কি কি করণীয় আছে, আমরা কি কাজ করলে এই অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারি বা এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, প্রথমে আমরা আসি বাল্য বিবাহ নিরোধ আইন কার্যকর। বাংলাদেশে বাল্য বিবাহ নিরোধ আইন রয়েছে। আমরা জানি যে বাল্য বিবাহের কারণে ইতিমধ্যে আমরা আলোচনা করেছিলাম যে বাল্য বিবাহের কারণে একটি দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়। এই বাল্য বিবাহের কারণে তারা সঠিক শিক্ষা পায় না, সঠিক শিক্ষার অভাবে তারা কি করে, এই যে বাল্যবিবাহ সংঘটিত হয় এবং এই বাল্যবিবাহের ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়, তারা অসচেতনতার ফলে বাল্যবিবাহ হয়ে থাকে। এই আমরা যদি সঠিকভাবে এই বাল্যবিবাহ নিরোধ আইন সমাজে, দেশে, রাষ্ট্রে কার্যকর করতে পারি, তখনই আমাদের এই জনসংখ্যা সমস্যার সমাধান কিছুটা করা সম্ভব হয়। আমরা এই অতিরিক্ত জনসংখ্যার সমস্যা আমরা সমাধান করতে পারবো। এরপরে আসে আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সঠিক বাস্তবায়ন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনসংখ্যা সমস্যা সমাধানের মধ্যে আমাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির বাস্তবায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জনসংখ্যা যে বৃদ্ধিজনিত আমাদের সমস্যা, এই জনসংখ্যা সমস্যা সমাধানের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবশ্যই আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে একটু আগে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে আমাদের পরিবার ছোট রাখা একটি গুরুত্বপূর্ণ কাজ। একের অধিক, দুটি সন্তান যথেষ্ট এবং একের অধিক না হলে ভালো হয় আর কি। যাই হোক, এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির বাস্তবায়ন আমরা সেই ধর্মীয় কুসংস্কার থেকে বেরিয়ে এসে সঠিক শিক্ষা গ্রহণ করে আমরা বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে দেশ এবং জাতির উন্নয়নের স্বার্থে পৃথিবীর বিভিন্ন উন্নত বিশ্বের সাথে চলতে গিয়ে একটি দেশ এবং সমাজকে উন্নতির, অগ্রগতির দিকে, সমৃদ্ধির দিকে নিয়ে যেতে অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সঠিক বাস্তবায়ন আমাদের করতে হবে। আমরা দুটি সন্তানের জনসংখ্যা সমাধানের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে দুটি সন্তানের বেশি নয় এবং একটি হলে ভালো হয়, এই স্লোগানকে ধারণ করে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সঠিক বাস্তবায়ন করলে অবশ্যই জনসংখ্যার সমস্যা, যে অতিরিক্ত জনসংখ্যার সমস্যা, এটা সমাধান করা যাবে। এরপরে আমরা আসি ছোট পরিবার গঠন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ছোট পরিবার গঠন। যে জনসংখ্যা সমস্যা সমাধান আমাদের অবশ্যই ছোট পরিবার গঠন করতে হবে। যখনই ছোট পরিবার গঠন হবে, একের থেকে অধিক যখন এই বিষয়টা আমরা আলোচনা করব এবং যখনই একজনের দেখা দেখি আরেকজন ছোট পরিবার গঠন করবে এবং তখনই এই জনসংখ্যার যে সমস্যা, সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসবে। অতিরিক্ত
জনসংখ্যার যে ঘনত্ব, অতিরিক্ত যে জনসংখ্যা, এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সমস্যা এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে যখনই সমাজে ছোট পরিবার গঠন হবে, তখনই এই জনসংখ্যা সমস্যার সমাধান করা সম্ভব হবে। এবং এরপরে আমরা আরেকটা বিষয় দেখি, শিক্ষিত জাতি গঠন। একটি শিক্ষিত জাতি পারে একটি দেশকে উন্নয়নের স্বর্ণশিখরে নিয়ে যেতে। একটি শিক্ষিত জাতি পারে সমাজ থেকে সব ধরনের কলহ, বিভেদ, সব ধরনের সমস্যা দূরীকরণ করতে। আর একটি শিক্ষিত জাতি পারে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে, যে কোনো ধরনের সমস্যা সমাজের, এটা বিভিন্ন ধরনের ধর্মীয় কুসংস্কার, সমাজের কুলসিত বিভিন্ন ধরনের কাজ, নৈতিক অবক্ষয়, এই ধরনের সব কিছু থেকে ফিরিয়ে আনতে পারে একটি শিক্ষিত জাতি। আর এই শিক্ষিত জাতির মাধ্যমে যখনই একটি জাতি শিক্ষিত হবে, তখনই তারা বিভিন্ন বিষয়ে সচেতন হবে। বিশেষ করে আমরা যেহেতু জনসংখ্যা বিষয় নিয়ে আলাপ করছি, এই যখনই একটি জাতি শিক্ষিত হবে, এই জন্য প্রথমে আগে জাতিকে শিক্ষিত হতে হবে। এই জন্যই প্রথমে আগে শিক্ষা গ্রহণ করার ফলে জনসংখ্যা সমস্যা, আমাদের যে অতিরিক্ত জনসংখ্যা, সেই অতিরিক্ত জনসংখ্যা সমস্যা এটা নিয়ন্ত্রণ করা যাবে। যখনই শিক্ষিত হবে তখনই একটি জাতি তার জনসংখ্যা নিয়ন্ত্রণের মধ্যে রাখবে। যাই হোক, এরপরে আমরা আসি যে দক্ষ মানব সম্পদ তৈরি। আমাদের দেশে যেহেতু জনসংখ্যা পূর্ব থেকেই বৃদ্ধি পাচ্ছে বা বর্তমানে চলমান, যাই হোক, এই অতিরিক্ত জনসংখ্যাকে যখনই আমরা দক্ষ মানব সম্পদে তৈরি করতে পারবো, এই জনগোষ্ঠীকে, এই জনসংখ্যাকে যখন আমরা জনসম্পদে তৈরি করতে পারবো, তখনই আমাদের এই জনসংখ্যার সমস্যা, যে বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্যার সমাধানে আমরা অনেকটা এগিয়ে আসতে পারবো। যখনই অতিরিক্ত জনসংখ্যার ফলে বেকার সমস্যা বৃদ্ধি পায়, যখনই আমাদের সমাজের নৈতিক অবক্ষয় ঘটে, তখনই বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ, অবক্ষয় সংঘটিত হয়ে থাকে। তাই আমরা এই অতিরিক্ত জনসংখ্যাকে যখন আমরা দক্ষ মানব সম্পদে অর্থাৎ জনসম্পদে রূপান্তরিত করতে পারবো, তখনই আমাদের এই জনসংখ্যার সমস্যা সমাধানে আমরা এগিয়ে আসতে পারবো, এবং দেশ এবং জাতির উন্নয়নে আমরা সবাই অগ্রণী ভূমিকা পালন করতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে যে বেকারত্ব দূরীকরণ। যে বেকার সমস্যা, দক্ষ মানব সম্পদ তৈরি, বেকারত্ব দূরীকরণ একই সূত্রে গাঁথা। যে জনসংখ্যার সমস্যা সমাধানে আমাদের অতিরিক্ত জনসংখ্যার ফলে যে বেকার জনগোষ্ঠী, এই বেকার জনগোষ্ঠীকে আমরা কাজে লাগা তখনই শিক্ষিত হিসেবে গড়ে তুলবো, এবং এই বেকারত্ব যখন দূরীকরণ করতে পারবো, তাদের সমাজের বিভিন্ন স্তরে তাদেরকে নিয়োজিত করতে পারবো, তাদের কর্মের বিনিময়ে, তাদের শ্রমের বিনিময়ে, তাদের উপার্জনের বিনিময়ে একটি দেশ, সমাজ এবং জাতি উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে। এই জন্য বেকার এবং কর্মহীন লোকদেরকে যখনই বেকারত্ব দূরীকরণ করতে পারবো, যখনই তাদেরকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারবো, তখনই আমরা জনসংখ্যার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। যাই হোক, এতক্ষণ আমরা আলোচনা করলাম জনসংখ্যার সমস্যা সমাধানে করণীয়। এছাড়াও আর অনেক সমস্যা রয়েছে, বিভিন্ন সমস্যা সমাধানের বিভিন্ন পথ রয়েছে। আমরা বিভিন্ন ধরনের প্রথমে যেমন রয়েছে শিক্ষিত জাতি গঠন, মানুষের সচেতনতা বৃদ্ধি করা, ছোট পরিবার গঠনে মানুষকে উদ্বুদ্ধ করা, বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা। এছাড়াও আরো একাধিক, এখানে সীমিত আকারে কয়েকটি কারণ রয়েছে, এছাড়া আরো অনেক একাধিক কারণ রয়েছে যে এই সমস্যা সমাধানে আমাদের করণীয়। অর্থাৎ এই জনসংখ্যা, আমাদের যে অতিরিক্ত জনসংখ্যা, এই সমস্যা সমাধানে প্রথমে আমাদের দরকার সচেতনতা এবং সঠিক শিক্ষা। এই সঠিক শিক্ষা এবং সচেতনতার ফলে আমরা সমাজে যে অতিরিক্ত জনসংখ্যার কুফল, এই অতিরিক্ত জনসংখ্যার কুফল আমরা তুলে ধরতে পারলে, যখনই একটি জাতি সচেতন হবে, শিক্ষার আলো ছড়িয়ে যাবে, তখনই তারা এই জনসংখ্যা বৃদ্ধির যে সমস্যাগুলো জানতে পারবে, তখনই তারা এর সমাধানের পথ খুঁজে বের করবে। আমরা এতক্ষণ এই বিষয় নিয়ে আলোচনা করলাম। যাই হোক, আমরা এই প্রত্যেকেই, আমরা একজন সচেতন নাগরিক হিসেবে, আমরা প্রত্যেকেই শিক্ষার্থী এবং প্রত্যেকেই সচেতন নাগরিক হিসেবে তোমাদের কাছে অনুরোধ রইল যে আমরা ছোট পরিবার গঠনে এবং সবাই উদ্বুদ্ধ হবে, এবং আমরা এই যে জনসংখ্যা বৃদ্ধি এবং বাংলাদেশের জনসংখ্যা কেন বৃদ্ধি হচ্ছে, এবং এর বৃদ্ধির হার এবং এই ঘনত্ব, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ, বিভিন্ন ধরনের প্রভাব, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। তোমরা অবশ্যই এই জনসংখ্যা, আমরা একজন সচেতন নাগরিক হিসেবে জনসংখ্যা বৃদ্ধির যে
কুফল, এই কুফল সম্বন্ধে জানবো এবং আমরা সবাই সচেতন হিসেবে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেন ওই যে অতিরিক্ত জনসংখ্যার যে চাপ, এই অতিরিক্ত জনসংখ্যার চাপ থেকে যেন বেরিয়ে আসতে পারে, তারা দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করতে পারে, সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে তারা ছড়িয়ে যাক। আমাদের আজকের আলোচনার বিষয় এটাই ছিল মূলত। যাই হোক, এতক্ষণ তোমাদের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। এ পর্যায়ে তোমাদের বাড়ির কাজ, কিছু বাড়ির কাজ তোমাদের দিয়ে দিই। সেটা হচ্ছে যে এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ, প্রভাব ও সমাধান পদক্ষেপ, এই বিষয়ে আলোচনার পরে আমরা তোমাদেরকে একটি বাড়ির কাজ দিলাম। সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যার কারণগুলো চিহ্নিত করে সমাধানের পদক্ষেপ লিখো। তোমরা বাড়িতে অবশ্যই এই কাজটা করবে, এই আশা আহ্বান রাখছি। যাই হোক, আমরা পরিশেষে আবারও বলবো যে জনসংখ্যা বৃদ্ধিজনিত বিভিন্ন সমস্যা, এই সমস্যা থেকে আমরা সবাই বেরিয়ে আসার চেষ্টা করব। আমরা সচেতন নাগরিক হিসেবে সকলকে উদ্বুদ্ধ করবো, আহ্বান করব যে এই অতিরিক্ত জনসংখ্যার চাপ থেকে যেন আমরা বেরিয়ে আসি, শিক্ষিত এবং আধুনিক জাতি হিসেবে আমরা দেশ ও জাতির উন্নয়নে এগিয়ে আসি, এই আশা আহ্বান রাখছি। তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। এই সুস্থ পরিবেশে আবার কোনো একদিন তোমাদের সাথে দেখা হবে। সেই নাগাদ তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।